স্বচ্ছ পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের স্কুলে নিয়োগের সুপারিশ করে যে স্কুল সার্ভিস কমিশন, তারাই অযোগ্য বা চিহ্নিত দাগীদের হয়ে ফের সওয়াল করলো কলকাতা হাইকোর্টে। আর তা করতে গিয়ে কখনো অপূরণীয় ক্ষতি, কখনো মৌলিক অধিকারে হস্তক্ষেপের মতন শব্দবন্ধের প্রয়োগ করলো রাজ্য থেকে স্কুল সার্ভিস কমিশন। এখন প্রশ্ন হলো, এই অযোগ্যদের পাশে দাঁড়াতে রাজ্য এতটা মরিয়া কেন? পাশাপাশি আজ নজরে থাকবে রাজ্যের আরও কলেজে এবার মনোজিৎ মডেলের ছবি আসতে শুরু করেছে সামনে। গতকাল একাধিক কলেজে ছবি দেখিয়েছিলাম, আজকে আরও কয়েকটা কলেজের ছবি দেখাবো। এবং অবশ্যই নজরে থাকবে রাস্তার বেহাল দশা। এই রাস্তার বেহাল দশার ছবি, যেখানে ভরসার যানের একমাত্র নাম বাঁশের তৈরি ডুলি। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, চিহ্নিত দাগীদের জন্য ফের মরিয়া এসএসসি। কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন করছেন মহামান্য বিচারপতি। আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য এবং এসএসসি। চিহ্নিত দাগীদের নিয়োগ প্রক্রিয়ায় বাধা, মৌলিক অধিকারে হস্তক্ষেপ, আদালতে সওয়াল রাজ্যের। অর্থাৎ আদালতে এই মর্মে সওয়াল করছে রাজ্য, তাদের যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না দেওয়া হয়, চিহ্নিত দাগীদের তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। ফের লজ্জার ছবি নারায়ণগড়ে, বেহাল রাস্তায় ভরসা বাঁশের ডুলি, ঝুলিয়ে নিয়ে যাওয়া হলো রোগিণীকে। এই ছবি নারায়ণগড়ে মাসখানেক আগে দেখা গেছিল। ছবির যে আদৌ এত সমালোচনার পরেও বদল হয়নি, আবার সেই নারায়ণগড় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ফের গুজরাটে ভাঙলো সেতু, মৃত 10। এটাও অ্যাক্ট অফ ফ্রড বলুন প্রধানমন্ত্রী, দাবি কুণাল ঘোষের। ঠিক পোস্টার ব্রিজের ভেঙে পড়ার ঘটনায় যেমন প্রধানমন্ত্রী অ্যাক্ট অফ ফ্রড বলেছিলেন, সেই প্রসঙ্গ মনে করিয়ে দিচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস গুজরাটে সেতু বিপর্যয় নিয়ে। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো, নিঃসন্দেহে নজর ছিল আজকে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে কিভাবে সওয়াল করে রাজ্য এবং এসএসসি। আজও আগের দিনের মতোই চিহ্নিত দাগীদের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য এবং এসএসসি। চিহ্নিত দাগীদের নিয়োগে অংশ নিতে না দিলে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এই মর্মে সওয়াল করছে কমিশন। এখনো পর্যন্ত 2,60,000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে 188 জন চিহ্নিত দাগী আবেদন করেছেন। মোট চিহ্নিত দাগী 1801 জন, হাইকোর্টে জানাচ্ছে এসএসসি। এই চিহ্নিত দাগীদের নিয়োগে অংশ নিতে না দিলে মৌলিক অধিকারে হস্তক্ষেপ হয়ে যাবে, এমনটা বলছে তাদের সওয়ালে রাজ্য। শুধু তাই নয়, এবার কমিশনের সওয়াল দেখুন। কমিশনের বক্তব্য হচ্ছে, একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা যে পরীক্ষায় অংশ নিতে পারবেন না তার কোথাও কোনো উল্লেখ নেই। যেটা কেড়ে নেওয়ার ছিল সেটা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কেড়েছে, এবং যেটা দেওয়ার ছিল সেটাও নির্দিষ্টভাবে দিয়েছে, এই মর্মে সওয়াল করছে রাজ্য। সুপ্রিম কোর্ট এদের ভবিষ্যতের অধিকার কেড়ে নিতে চায়নি, সওয়াল রাজ্যের। আগামীকাল এই মামলার ফের শুনানি হতে চলেছে। এবার চাকরিহারা শিক্ষকেরা তারা কি বলছেন, যারা নিজেরা যোগ্য বলে দাবি করছেন, এবং এই দুর্নীতির জন্য, এই অযোগ্যদের জন্য যাদের আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। আজকে যেভাবে রাজ্য এবং এসএসসি ফের এই চিহ্নিত অযোগ্য দাগীদের পাশে দাঁড়াচ্ছে, তাদের পরীক্ষায় বসাতে কার্যত মরিয়া অবস্থান নিচ্ছে, তারপর এই চাকরিহারা আন্দোলনকারীরা কি বলছেন দেখুন। কিছু বলার নেই, মানে সেই শুরুর দিন থেকে দেখছি আমরা যে এই রাজ্য সরকার এই অযোগ্য এবং টেন্টেড ক্যান্ডিডেটদের পাশেই দাঁড়াচ্ছে। এখানে যে যারা যোগ্য, যারা নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তাদের জীবন জীবিকা বিপদের মুখে, অনিশ্চয়তার মুখে পড়ছে, সেদিক দিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। তারা ওই অযোগ্য যে শিক্ষক রয়েছে এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের পাশেই দাঁড়ানোর চেষ্টা করছে সেই শুরুর দিন থেকে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করেছিলাম যে বারবার যে এসএসসি তার এবং রাজ্য সরকার তার ওই পুরনো স্ট্যান্ড থেকে সরে এসে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে, কিন্তু এখন আমরা দেখছি যে পুরোপুরি ওনারা অযোগ্যদের পাশেই আছেন। আর যোগ্য শিক্ষকদের কিভাবে এই সমস্যার সমাধান হবে তার বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন। এটা খুবই দুঃখের, কষ্টের এবং লজ্জার। দেখুন, এটা অনেকের কাছে বিস্ময়কর এসএসসির অবস্থান নিয়ে। আমি এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সওয়াল করছেন, আমি দেবনারায়ণ সরকারের কাছে আসব, সেইখানে বলা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশন বা রাজ্যের আছে। একদম ঠিক, রাজ্যের মানুষের কথা কে ভাববে, এইটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। তারপরে তিনি বলছেন, জনস্বার্থের কথা রাজ্যকেই তো চিন্তা করতে হবে। আপনি আমাকে এইটা বুঝিয়ে দিন দেবনারায়ণ দা, চিহ্নিত অযোগ্য যারা টাকা দিয়ে, যারা টাকার বিনিময়ে কেউ সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের পুনরায় চাকরির পরীক্ষায় সুযোগ দেওয়া, সুপ্রিম কোর্ট যাদের জন্য একেবারে পুরো 2016 প্যানেল বাতিল করে দিয়েছে, তাদের পুনরায় সুযোগ দিয়ে কোন জনস্বার্থটা রক্ষিত হবে? এখানে কোন পাবলিক ইন্টারেস্ট সার্ভ করা হচ্ছে? দেখো, আমি পরশুদিনে এটা নিয়েই হয়েছিল, আমি বলেছিলাম মহাত্মা গান্ধীর একটা কথা, মানবিকতার মাহাত্ম্য মানুষ হওয়ার মধ্যে নয়, মানবিক হওয়ার মধ্যে।
দ্য গ্রেটনেস অফ হিউম্যানিটি ইজ নট ইন বিং হিউম্যান বাট ইন বিং হিউম্যান। রবীন্দ্রনাথও বলেছিল মনুষ্যত্বের শিক্ষাটা চরম শিক্ষা, আর অন্য সমস্ত তার অধীন। এই যে মানবিকতা, আমি তো বলছি নিশ্চয়ই যারা মানুষ গড়ার কারিগর হবেন তারা যদি সেই পথে তারা যদি প্রথমে প্রতারণার আশ্রয় নেন, তারপরে আপনি কোন ভরসাটা তাদের উপর আমি একটা কথা রাখতে পারেন? বলছি যারা নন টেন্টেড তাদের জন্য যা করার তা তো করেছে, 10 মার্ক তাদের এক্সপেরিয়েন্স, তারপর ডেমনস্ট্রেশন সবগুলো করেছে। কিন্তু যারা যারা অযোগ্য তাদের তাদের তো বাদ কথা হলো, এবং তাদের ফেরত দিতে হবে। তাহলে মানবিকভাবে তারা আর সুযোগ পাবে না, তারা মরবে, তারা না তারা পরিবার সহ মরে যাবে নাকি, সেই টাকাটাও ফেরত। অন্তত মানবিক যে কথাটা, আমি অন্যদিকে যাচ্ছি না, নীতিটা তাদেরও তো মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আমি বলছি, আমি কেয়া ঘোষের কাছে আমি বলছি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি কেয়াদি, তার মানে সেই মানবিকতার দৃষ্টিকোণ থেকে মনোজিৎ মিশ্রকেও দেখা উচিত ছিল, সেই মানবিকতার দৃষ্টিকোণ থেকে সন্দীপ ঘোষকেও দেখা উচিত ছিল। তাহলে বৃহত্তর তার পাবলিক ইন্টারেস্টের প্রশ্ন যখন আসছে, দেখুন এই মুহূর্তে আমার নাম কেয়া ঘোষ, থামুন না একটু। আচ্ছা বলো। বক্তব্যটা হচ্ছে, আমি ভাবতে পারি না যে একটা রাজ্য সরকার চুরিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, তারা অফিসিয়াল করে দিচ্ছে। অর্থাৎ তুমি চুরি করো, তুমি দাগি হও, তাও তোমার পাশে আমরা দাঁড়াবো। অপূরণীয় ক্ষতি এদের হবে না, অপূরণীয় ক্ষতি হবে সেই সব নেতাদের যাদের যদি এদের চাকরি চলে যায়, যাদের টাকাটা ফেরত দিতে হবে। এবং এরপরে করে দিক না, চুরি ডাকাতি রাহাজানি সব কিছু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। অর্থাৎ এরপরে যদি কোনো চোর বলে আমারও মৌলিক অধিকার আছে চুরি করার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলবে হ্যাঁ আছে, কারণ আমরা শুনেছিলাম মা শারদা বলেছিলেন যে আমি চোরেরও মা সাধুরও মা, এখানে হচ্ছে শুধুমাত্র চোরের মা। আমরা সেই চোরের মায়ের রাজ্যত্বে দেখছি, তার রাজ্যকালে দেখছি যে কিভাবে নির্লজ্জভাবে মুখে বলছেন আমি সহমর্মিতার সঙ্গে বিচার করছি। আচ্ছা, আমার দ্বিতীয় একটা পয়েন্ট আছে, টেকনিক্যাল পয়েন্ট আছে শুভ্রজিৎ, এই যে 1801 যে এসএসসি নাকি বলেছে এরাই নাকি দাগি, বেশ খুব ভালো। আমি যদি এটাতেও আমি মেনে নিই, তাহলে আপনি এই ফিগারটা আগে দিলেন না কেন? তাহলে তো একসঙ্গে 26,000-এর চাকরি যেত না, তাহলে তো বাকিরা আজকের দিনে ফিগার একটা কিন্তু এসএসসির তরফে দেওয়া হয়েছে, এবং তারপরে কোর্টে যেটা প্রশ্ন ছিল যে তাহলে বাকিরা কি যোগ্য, এইটার কোনো উত্তর কিন্তু এসএসসি বলেনি। থাকবে না তো, তার কারণ এরা তো নিজেরাই জানে যে কতটা গন্ডগোল করেছে। আমি উল্টে বলছি এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে যে এরা জানে যে পুরোটা ঘেটে দিয়ে এইরকম ভাবে একটা অচলাবস্থা করে রাখলে এদের লাভ। আমি এখানে দর্শকদের স্মরণ করিয়ে দেবো, আমি মধুজার কাছেও আসবো, কিন্তু আমি এখানে দর্শকদের স্মরণ করিয়ে দেবো, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী হয়ে যে সওয়ালটা করছেন, বিরোধীরা বলছেন যে এই সওয়ালটা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা এসএসসির আইনজীবীরা করবেন তাতে বিস্ময়ের কি কারণ? এই পথে যে রাজ্য হাঁটছে এই ইঙ্গিত তো সেদিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছিলেন। কি বলেছিলেন সেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে? কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, টোটালটা দেখব। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সেকেন্ড পেজ, কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। সুপ্রিম কোর্টের যে নির্দেশটা ছিল, রায় ছিল, সেখানে 20 নম্বর পয়েন্টটা কেউ যদি ভালো করে দেখেন, সেখানে স্পষ্ট কোর্ট সর্বোচ্চ আদালত বলেছিল আমাদের মতে এটা এমন একটা মামলা যেখানে পুরো নিয়োগ প্রক্রিয়া দূষিত এবং এমনভাবে দূষিত কলুষিত যে সংশোধনের কোনো রাস্তা নেই। তারপর আজকে মধুজা এসএসসি এবং রাজ্য এই মর্মে সওয়াল করছে। এসএসসি এবং এই রাজ্য এই মর্মেই সওয়াল করবে, খুব স্বাভাবিক ঘটনা, কারণ টাকা তো খেয়েছে। পার্থ চ্যাটার্জির বাড়ির ওই বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কত কত কোটি কোটি টাকা পাওয়া গেছিল আমরা সবাই দেখেছি, ফলে এটা করতে হবে, এটা ওদের বাধ্যবাধকতা। ওই টাকা নিয়েছে, এখন ওই টাকা ফেরত দেবে করতে, কেউ খরচ করেছে না কি করেছে সে ওরাই জানে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে মানবিকতা নিয়ে এত কথা শুনলাম, আচ্ছা বলুন তো এই মানবিকতা কোথায় থাকে আপনাদের? মিড ডে মিল কর্মীদের যখন 2000 টাকা বেতন দেন, মানবিকতা কোথায় থাকে? রাজ্যের সরকার যখন 5250 টাকা দেয় একজন আশাকর্মীকে, কোথায় মানবিকতা থাকে? মিনিমাম ওয়েজ দিনের পর দিন রিভিউ করেন না, কোথায় মানবিকতা থাকে?
একটার পর একটা জায়গা জুড়ে, গোটা চা বাগান জুড়ে এই সবে টাকা ঠিক করেছে, স্যাংশন করেছেন যে বাথরুম তৈরি হবে মেয়েদের জন্য। মানবিকতা শেখাতে এসছেন। আসলে চোরেদের পক্ষে আপনাদের মানবিকতা থাকে, অন্য কারোর পক্ষে কোনো মানবিকতা কোথাও থাকে না। যাবতীয় চোরেদের জন্য মানবিকতা, ওই মানবিকতা তাকে তুলে রাখুন। যা পায় তারপরে তাদের কাজের জন্য 7,000, 8,000, 9,000 টাকা তারা পায়। শুনুন না, আমাকে শেখাতে আসবেন না। এবং সেন্টার কিছু দেয় না। কি সেন্টার কি বলছেন আপনি? কি দেয়? সেন্টার দেয় না, সেন্টার কিছু দেয় না। সেন্টার টাকাটা আমি বলছি তো, সেন্টারের টাকা দিয়ে দিয়েছে। এবং তার কাজের বিনিময়ে একজন আশা করুন আপনি 10,000, 8,000 টাকার নিচে বেশ বেশ, আমি একেবারে আজকের আলোচনার বিষয়ে আসবো। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এখন একদম এই মামলার অন্যতম আইনজীবী হচ্ছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়। আমি বলছি বিস্ময়কর বিক্রম, ঠিক যে অবস্থান সিঙ্গেল বেঞ্চে ছিল কার্যত সেই অবস্থান ডিভিশন বেঞ্চে। রাজ্য থেকে এসএসসি, কেউ বলছেন এটা যদি সুযোগ না দেওয়া হলে দাগিদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, কেউ বলছেন মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে। সিঙ্গেল বেঞ্চ বিস্ময় প্রকাশ করেছিল যে কমিশন এটা বলে কি করে। আজকেও কিন্তু লক্ষণীয় বিক্রম, ডিভিশন বেঞ্চও এই কমিশন কোন এখতিয়ারে এই সওয়ালগুলো করে তাতে কিছুটা হলেও বিস্ময় প্রকাশ করেছে। দেখুন, এটা একেবারে সাবমিশন যখন আমরা প্রথম দিকে বলছিলাম, যখন মামলা শুনানি চলছিল ডিভিশন বেঞ্চে, যখন মামলা শুনানি চলছিল সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে, ডিভিশন বেঞ্চে যখন জাস্টিস দেবাংশু বসাক এবং শাব্বার রশিদির ঘরে চলছিল, বা যখন মামলাটা সুপ্রিম কোর্টে গেছিল, যা ডকুমেন্ট কমিশন দেখাচ্ছিল বা যা করছিল এটা স্পষ্টতই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বাঁচানোর জন্যই মামলাটা কমিশন করে গেছে। আপনারাও আপনাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, যেটা হলো যে কোনো সময় আজ পর্যন্ত কমিশন জেনুইন কারা সেই লিস্টটা কিন্তু কোর্টে দেয়নি। আর আজকে যখন সাবমিশনটা এত স্পষ্ট জায়গায় হয়ে গেছে, যখন সুপ্রিম কোর্ট খুব ক্যাটাগরিক্যালি প্যারাগ্রাফ 49-এ বলে দিয়েছে যে কিনা যারা আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট, এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছে। মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করতে পারবে না, মানে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা পার্টিসিপেট করতে পারবে এই 22 লক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে। এইটা হলো সুপ্রিম কোর্টের ম্যান্ডেট। তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে লড়াই করছে, খুব স্ট্রংলি লড়াই করছে রাজ্য সরকার। যারা টেন্টেড, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদের আউট অফ প্যানেল নাম আছে, যারা ব্ল্যাঙ্ক ওয়েমারে চাকরি পেয়েছে, কেন বলে মনে হয় তাদেরকে যেভাবে দেখুন, রাজ্য সরকারের কারণটা হচ্ছে হলো রাজ্য সরকারের একদম ওপর মহল থেকে ইনস্ট্রাকশন এসেছে যে তাদের জন্য লড়াই করতে হবে। কারণ এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই পরীক্ষাতে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে, এটা তো ম্যাটার অন রেকর্ড। এবং এটা নিয়ে ইডি হয়েছে, সিবিআই হয়েছে, বেআইনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই বেআইনি অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার লড়াই করছে, শুধু তাদের পরীক্ষায় বসানো না। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে, এই যে ক্যান্ডিডেট যারা, এই ক্যান্ডিডেটরা পরীক্ষায় কেন বসতে পারবে না? কারণ এই ক্যান্ডিডেটগুলোই আবার না চাকরি পেয়ে যায়, সেই সুযোগটা যাতে রাজ্য সরকার না পায়, যার জন্য সুপ্রিম কোর্ট এই অর্ডারটা দিয়েছে। সেই অর্ডারের ভুল ইন্টারপ্রিটেশন করা বলুন, অর্ডারকে উল্টো অন্যভাবে ঘোরানো বলুন, সেই চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে বারবার করা হচ্ছে। এবং এই যে 2025-এর যে নোটিফিকেশনটা করা হয়েছে, এটাও ইলিগ্যালিটি। আমরা এটাও চ্যালেঞ্জ করবো ডিভিশন বেঞ্চে। কারণ হচ্ছে একদিকে যখন স্কুলে শিক্ষক নিয়োগে একেবারে দাগিদের বহাল রাখার জন্য মরিয়া চেষ্টা রাজ্যের তরফে করা হচ্ছে, কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার ক্যাম্পাসে বিয়ে। সুন্দরবন কলেজের ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগত তৃণমূল কর্মীর বিয়ে এবং মালাবদল হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এই হচ্ছে সেই ভাইরাল হওয়া ছবি। পাত্র হিসেবে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কাকদ্বীপের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ অশোক গায়েন, এমনটা দাবি করছে এবিভিপি। কলেজে বিয়ের অভিযোগ যদিও অস্বীকার করছেন যুবক। এখন পুরো বিতর্কটা কি নিয়ে হিন্দল দে আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত বলবেন। হিন্দল, একেবারে দেখো, এই কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ে কিন্তু বিয়ের আসর আয়োজিত হয়েছিল, তেমনটাই কিন্তু অভিযোগ উঠছে, বিরোধীরা তেমনটাই অভিযোগ করছেন। এবং এই অশোক গায়েন, সেই অশোক গায়েন কিন্তু ছাত্রী বিকশন, তেমনটাই বলা হচ্ছে। এবং এই যে গোটা ঘটনা, যে একের পর এক ঘটনা বেরিয়ে আসছে রাজ্যের বিভিন্ন কলেজে, সেক্ষেত্রে এবার দেখালো কাকদ্বীপ কলেজে রীতিমতো বিয়ের আসর আয়োজিত হয়েছে। যদিও প্রিন্সিপাল তিনি বলছেন যে তিনি গোটা বিষয়টি শুনেছেন, কিন্তু তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে একটা অনুষ্ঠান মতো করা হয়ে থাকলে হতে পারে, বা অন্যান্য বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেখানে এসেছিল। কিন্তু অভিযোগ যেটা উঠছে যে রীতিমতো মালাবদল এই কলেজের মধ্যে হয়েছে। এবং এই গোটা ঘটনা নিয়ে কিন্তু
উঠছে তখন কিন্তু বিয়ের বিষয়টাই সেই বিয়ের বিষয়টি কিন্তু অস্বীকার করছেন যে বিয়ে কলেজে হয়নি, বিয়ে কলেজের বাইরে হয়েছিল, কলেজে তারা বিয়ে করার পরে গিয়েছিলেন তেমনটাও কিন্তু বলা হচ্ছে। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে এবং যে ব্যক্তি অশোক গায়েন, সেই অশোক গায়েন কিন্তু কাকদ্বীপের যিনি বিধায়ক রয়েছেন মন্টুরাম পাখিরা তার ঘনিষ্ঠ। আমি একবার প্রত্যেকের বক্তব্য, যারা অভিযোগ করছেন তারা কি বলছেন, এবার যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য, প্রত্যেকের বক্তব্য আমি দর্শকদের সামনে রাখবো। দেখুন, কলেজে বিভিন্ন দিন ধরে চলছে এগুলো, প্রিন্সিপাল এই বিষয়ে অবগত, কিন্তু প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেয় এবং কলেজ ইউনিয়নের ভেতরে মদ খাওয়া থেকে শুরু করে মদের আসর, গাঁজার আসর এবং ওখানে বিয়ে অন্নপ্রাশন থেকে সবই চলে, কিন্তু প্রিন্সিপাল সব যেন চুপ থাকে। কেন? কারণ তৃণমূল থেকে এবং প্রিন্সিপালের সঙ্গে সেটিং হয়ে গেছে, আমরা কলেজে যা কিছু করবো বুঝে উনি সহ্য করবেন এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। এভাবে দিনের পর দিন কলেজের ছাত্রদের, যারা টিএমসিপি ইউনিয়নের ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে এবং টিএমসিপি যারা দাদারা আছে, টিএমসিপির যারা দাদারা আছে তাদের সঙ্গে কলেজের যে প্রিন্সিপাল তাদের সঙ্গে সেটিং হয়ে গেছে যে আমরা যা করব সেটা মেনে নিতে হবে। যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম। অভিযোগ এসেছিল, তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না সেটা জানিয়েছি এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি যে কলেজে ঢোকাই যাবে না। কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, বিয়ে তাদের হয়েছে বাইরে হয়েছে, এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাদের এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে, আমি আসা মাত্র বলে এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি 5টায় বেরিয়ে যাচ্ছি, তারপরে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে সেটা আমি যদি জানতে পারি, যেরকম আমি একবার জানতে পেরেছিলাম পুজোর সময়, আমি সঙ্গে সঙ্গে ওসির সঙ্গে কথা বলেছি, কথা বলে ওনাকে বলেছি, ওনাকে নির্দেশ দিয়েছি যদি এরকম কাউকে আপনি পান আপনি আপনার মতন করে অ্যাকশন নিন। আমি ওই কলেজেরই ছাত্র না, আমি দীর্ঘদিন ওই কলেজেরই ছাত্রীকে প্রেম করতাম, দীর্ঘদিনের প্রেম আমাদের। এবার আমরা বাইরে বিয়ে করেছিলাম, বন্ধুবান্ধব বলছে বিয়ে করেছিস আয়, ছবি টবি তুলে 2 মিনিটের জন্য বেরিয়ে গেছি। রুমে তো নেই, বাইরে ছবিটা ছিল, ওই বাইরে গেছি, বাইক থামিয়েছি, ছবি তুলেছে, চলে এসেছি। ওরা মালা বদল করিয়েছে বন্ধুরা, মালা বদল এবার নিজেদের মধ্যে করেছিলাম, যেটা ছবি একটা হয় বিয়ের সময় বন্ধুরা তো ছবি তুলবো, ওটাই হয়েছে।